এ বাবা তুই কি করলি বলতো? এটা প্রত্যেকবার একটা করে প্রবলেম তোর করা চাই। আমার চামড়াটা পুরো ছিলে বেরিয়ে যাবে, তুই দেখ। ছাড়। সাংঘাতিক ব্যাক পেন গাইজ, বাট মানে সহ্য করার বাইরে, কিন্তু তবুও আমি নেল এক্সটেনশনটা করছি। কী কারণে করছি সেটা বলছি, জানতে পারবে। এই ওষুধটা যদি না খাই আমার অবস্থা খারাপ। যেহেতু ডায়েট চলছে, ডায়েট চলাকালীন আমাকে এগুলোই খেতে হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারিফাস ওয়ার্ল্ড। রিয়া চলে এসেছে। আজকে একটা বেসিক নেল এক্সটেনশন, নেল আর্ট তোমাদেরকে দেখাবো পুরো A to Z। আর সঙ্গে থাকছে সামার স্পেশাল নেল আর্ট। এই সামারে কিভাবে তোমরা নেল আর্ট করবে। এবার এসেই রিয়ার চোখ পড়েছে দুটো পলিথিনের দিকে। কি পলিথিন না পলিথিন সেটা জিজ্ঞাসা করছে, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। যাই হোক, আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্যাক পেন হচ্ছে। যেহেতু কল টাইম ছিল, ক্যান্সেল আমি করাটা পছন্দ করি না। কল টাইম ইজ কল টাইম, প্রফেশনালভাবে থাকারই চেষ্টা করি সবাইয়ের সঙ্গে। তো সেই জন্য আজকে ক্যান্সেল করিনি। এতটা ব্যাক পেন হচ্ছে গাইজ, আমি বসতে পারছি না। তারপরেও কিন্তু আমি ওকে হ্যাঁ বলেছি যে হ্যাঁ করব। আসলে আমাদের রুমে যে ইন্টেরিয়র ডেকোরেশন রয়েছে, যেখানে বিশেষত এসি ফিট করা আছে, তার নিচে দিয়ে আগের বারের মতো মানে প্রত্যেক বছরেই দেখছি এই জিনিসটা ঘটছে, মধু ঝরে ঝরে পড়ছে। তো সেই জন্য বেডে পড়ে বেডটা খারাপ হয়ে যায় বলে পলিথিন লাগিয়ে রেখে দিয়েছি। তো চলো শুরু হো যায়। তো সামার স্পেশাল নেল এক্সটেনশন বা নেল আর্ট কীভাবে করছে স্টেপ বাই স্টেপ সেটা তোমরা দেখো। স্টেপ 1-এ কিন্তু ভালোভাবে নেলসগুলো আমার বাফিং করছে, মানে ভালোভাবে ঘষছে। এবং নেলটা অলরেডি আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, কাটিং করে রেখেছিলাম। যাদের বড় বড় নখ থাকবে তাদের নখটাকে অবশ্যই কিন্তু কেটে ছোট করে নিতে হবে। বাফিং কমপ্লিট। এবার ভালোভাবে ঝেড়ে নিচ্ছে, ব্রাশ আপ করে নিচ্ছে। এরপর আমার ফিঙ্গারে কোন নেলসটা মানে একদম ঠিকঠাক বসবে সেই নেলসগুলো আগে ফার্স্ট কালেক্ট করে নিতে হবে। আর দেখিয়ে নিচ্ছে, মেজারমেন্টটা নিয়ে নিচ্ছে। তো নেল একদম কিন্তু সেট করা হয়ে গেছে, মানে আমার ফিঙ্গারে না, কোন ফিঙ্গারে কোন নেলসটা কি মেজারমেন্টের নেলস মানে কি সাইজের নেলস বসবে সেগুলো এখানে পরস্পর রাখা হয়ে গেছে। এবার মেন যেটা হচ্ছে সেটা কি বলতো, মেন পার্ট হচ্ছে গ্লু। একদম ভালো গ্লু না লাগালে কিন্তু এটা টেকসই হবে না। হ্যাঁ, এটা হচ্ছে স্টেপ 2। ভালোভাবে গ্লু দিয়ে প্রত্যেকটা ফিঙ্গারে কিন্তু নেলসগুলোকে সেট করা হচ্ছে। এরপর আমার রিয়া রানী কি করে ফেলেছে দেখো। যদিও এটা আমারই মিস্টেক, আমি একটু যেহেতু ব্যাক পেন হচ্ছে না, আমি ভালোভাবে বসতে পারছি না, সেই জন্য আমার কি হয়েছে, একটা ফিঙ্গারের সঙ্গে একটা ফিঙ্গারে ওই যে গ্লু বললাম না, এই গ্লুটা কিন্তু সাংঘাতিক মারাত্মক গ্লু। অনেক কীর্তি করে মোটামুটি ছাড়ানো হয়েছে, বাট কিন্তু স্কিন থেকে গ্লুটা এখনও ওঠেনি, এতটাই হার্ডি গ্লু। তো মোটামুটি একটা নেলসের সঙ্গে একটা নেলস কিন্তু পুরো জড়িয়ে গিয়েছিল। ওই যে বলে না, প্রেম পিড়িতে জড়িও না গো বন্ধু, এই প্রেমের পীড়িত পুরো প্রেম প্রীতের মতো জড়িয়ে গিয়েছিল। অনেক কষ্ট করে কিন্তু ছাড়ানো গেল। সেই ছোট থেকে আমরা ফেবিকুইকের অ্যাড টিভিতে দেখে আসছি, একটা জিনিস পুরো ভেঙে চুরমার হয়ে গেল, ফেবিকুইক লাও আর জোড়ো। কিন্তু সত্যি বাবা, ফেবিকুইকের কত দম আমি জানি না, বাট ওটার থেকে বেশি দম এটার। আমার মনে হয় ওটার জায়গায় এই আঠাটার অ্যাড দিলে বরং বেশি ভালো হতো। বাবা, আমার জীবনটা পুরো বাঁশ খাওয়া জীবন, পুরো বাঁশ খাওয়া জীবন। তুই ভাব, এত বাঁশ খেলাম। আর অনেকেই জিজ্ঞাসা করেছিল, দিদি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার। তুইও নিশ্চয়ই আমাকে বলেছিলিস। তুই হাসছিস? যাক, সমস্ত কষ্ট হাসি মুখে নেওয়াই ভালো। অ্যাকচুয়ালি স্কুটি করে যাচ্ছিলাম ডক্টরের কাছে, এই ব্যাস। তো ডক্টরের কাছে যেতে গিয়ে একটা মোড়ের কাছে একটা কুকুর এসে যায়। তুমি যাচ্ছিলে স্কুটি? হ্যাঁ, কুকুরটা এসে যায়। তো কুকুরটাকে আমি সাইড করতে যাব কি, কুকুরটা টল মল করছে। তো ওরকম করতে গিয়ে পাঁচিল ছিল সামনে, সেখানে গিয়ে একদম পুরো দিয়েছি ধাক্কা। ব্যাস, স্কুটি নিয়ে পড়েছি আর পুরো পায়ে আর হাতে ইনজিওর হয়ে গেছে। বাট এতটাই ট্রমাটিক হয়ে গিয়েছিলাম, মানে প্যানিক অ্যাটাক আমার হয়ে গিয়েছিল যে যেন মনে হচ্ছে আমাদের বাড়ির এখানে একটা ভাঙা পোল আছে। সবসময় খালি ইম্যাজিনেশন হচ্ছে যে পোলটা দিয়ে যদি আমি পড়ে যেতাম কি হতো। প্রথমত তো 15 দিন আমার এত পা জ্বালা করেছে যে মানে কি বলবো, আমি তো ভালোভাবে মানে কোনো ড্রেস আপই করতে পারিনি। আর এই আঠাটা দেখ, এখনও হাতে দাগ আছে, এই যে এই দুটো দাগ।
কে তোমাকে নিয়ে এলো ওখান থেকে দাদা? না না, ও লোক ছিল, তারা ফোন করলাম, সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে এলো। আমি আমার ডক্টরের কাছে গিয়ে টিটিনাস ইঞ্জেকশন দিলাম, মেডিসিন নিলাম। ওই জন্যই বলছি যে জীবনটা পুরো বাঁশ খাওয়া জীবন, বাঁশে ভরা। বাইরে থেকে দেখতে অনেক চকচকে লাগে জানিস তো, কিন্তু ভিতরটা যে ঝাঁঝরা। বাঁশ খাওয়া জীবন, বাইরে থেকে অনেক চকচকে লাগে, কিন্তু ভিতরটা যে বাঁশে বাঁশ, সেটা কি আর কেউ বোঝে রে? তো এটা হচ্ছে স্টেপ 3। স্টেপ 3তে কিন্তু নেলগুলো মানে একদম মেজারমেন্ট করে কাটিং হয়ে যাচ্ছে। আমি একটু ছোট ছোট রাখতেই পছন্দ করি, বেশি বড় বড় নেলস কিন্তু একদম আর্টিফিশিয়াল শাকচুন্নি লাগবে, তাই একটু ছোট করে কাটতেই পছন্দ করি। আমি স্কোয়ার শেপ খুব একটা পছন্দ করি না, কারণ এটা এখন সবাই করছে, তাই আমি এখন আমন্ড শেপ করব, মানে যে আমন্ড যে বাদাম হয় না, ওরকম টাইপের শেপ করব। তো এখন ভালোভাবে ঘষে ঘষে শেপ করা হচ্ছে। এটা স্টেপ 4, আমন্ড বাদাম। আমন্ড শেপ। আদৌ আমন্ড শেপ হয়েছে? তোমার কি মনে হচ্ছে? তুমি কি বলতে চাইবে? ক্যাট শেপ, ক্যাট। এইটা কিন্তু স্টিক আছে, এটা বেশি ছুঁচ হয়ে গেছে। কোনটা কোনটা? এইটা রিং ফিঙ্গারটা। কিরে, আমার কালারটা তুই আনিসনি, যে কালারটা বলেছিলাম, টিয়া পাখি কালারের গ্রিনটা? হ্যাঁ, আনিসনি? তুই কি আমার সঙ্গে মজা করছিস? এমনি আমার জীবনটা পুরো বাঁশ। এইটা এনেছি, আমার প্রিয় কালার। এই দুটো কালার এনেছি। কি রে, তুই এতক্ষণ চুপ করে বসে আছিস? কি আশ্চর্য, মাই গড। এ বাবা, তুই তুই এতটা এরকম হয়ে গেছিস? এরকম ভাবে তুই মজা করতে পারলি আমার সঙ্গে? মাথাটা আমার পুরো গরম হয়েছে তো, সিরিয়াসলি। জানিস এই কালারটা আমার কত ফেভারিট? ফর নেলস অনলি, ফর নেলস অনলি। যেহেতু সামারের জন্য এই কালারটা একদম পারফেক্ট, বুঝলি? স্টেপ 5, এখন হচ্ছে বিল্ডার জেল লাগানো হচ্ছে পুরো নেলসের উপরে, বিল্ডার জেল। স্টেপ 6, বিল্ডার জেলটাকে ভালোভাবে ড্রাই করতে হবে। ড্রাই হয়ে গেলে আবারও এটাকে কিন্তু বাফ করতে হবে, ঘষতে হবে। এরপর একটা ঠান্ডা ঠান্ডা কি সুন্দর একটা জল দিয়ে সুন্দর করে এটাকে মুছে দিল। এটার নামটা আমার মনে পড়ছে না, যাই হোক, সেটা রিয়াই ভালো বলতে পারবে। আর তোমরা যদি বলতে পারো, তোমরা কমেন্ট সেকশনে লিখে দিতে পারো। তো পুরো বাফ করে স্মাচ করে ভালোভাবে ওই ঠান্ডা ঠান্ডা জেলটা দিয়ে মুছে দিল। এরপর আমার ফেভারিট কালারের নেল পেইন্ট হচ্ছে। যেহেতু এখন সামার চলছে, আর সামারের কিন্তু স্পেশাল ন্যাশনাল ফ্রুট হচ্ছে ম্যাঙ্গো, আর সেই জন্য কিন্তু এই কালারটা কিন্তু সামারে দারুণ যায়। আমার তো বস হেভি লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তুই মুখটা ঢাকা দিচ্ছিস কেন আজকে? কিছু না, একটা আর্ট করবো ভাবছি। কি ভাবছিস? একটা আর্ট করবো, আর্ট। তুই এর উপরে আবার কি আর্ট মারবি রে? দেখি, ভালো লাগছে না। এই দেয় এক্সপেরিমেন্ট করিস না আমার উপর দিয়ে। বাবা রে বাবা, নো এক্সপেরিমেন্ট রিয়া। সিম্পলই ঠিক আছে, আজকে তুই আমাকে সিম্পল ছেড়ে দে না প্লিজ, এটা করবো। এই দে আবার কি মাথা মারছে, দেখো খালি কাণ্ড। কি সব বার করছিস? প্লিজ প্লিজ এসব করিস না বাবা। এমনিতে আজকে আমার শরীরটা খুব খারাপ, তুই দেখছিস আমি কিরকম সাপোর্ট নিয়ে বসে আছি, দেখতে পাচ্ছিস তো। নেল পলিশটা লাগাবার পর কিন্তু এটা ইউভি রে যে মেশিনটা রয়েছে সেটা দিয়ে ড্রাই করা হয়েছিল। দেন আফটার ড্রাই এই যে জেলটা লাগানো হচ্ছে। আমার পিঠটার কোনো ব্যবস্থা করে দিতে পারবি রিয়া? ঘাড়টা যে ঘোরাতেই পারছি না, ঘাড়ে ব্যথা, সাংঘাতিক ব্যথা, পুরো ব্যাক পেন হচ্ছে আমার। কিছু করে দিতে পারবি? কি করবো, ভালো লেগে যাবে না? হ্যাঁ সেটাই। তার মাসাজ টাসাজ এরকম কেন হচ্ছে? রিয়ার গল্প শোন।
এখান দিয়ে যে মধু পড়ছে, ও এসেই সমস্ত কিছু গল্পটা আমাকে শুনিয়ে দিল। আমি কি শোনাবো? বললো প্রথমে এক টোপা করে পড়ছিল, তারপর তুমি ফিজাকে ডাকলে, তারপরে ফিজা এলো, এসে বলল মধু পড়ছে, তুমি ফিজাকে ডাকলে, ফিজা এসে ফিজাকে তারপরে বললে তুমি যে এই ফিজা মধু পড়ছে রে, তারপরে ফিজা পলিথিনগুলোকে নিয়ে এসে এইভাবে টাঙিয়ে দিল। মানে আমি কি ওকে বলবো, ও নিজেই সব বলে দিল। আমি তো জানি এইটাই হবে। রাইট হ্যান্ডটা আমার কমপ্লিট, এবার আমার জাস্ট লেফট হ্যান্ডটা ধরেছে। আর লেফট সাইডেই কিন্তু আমার প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে, প্রচণ্ড ব্যথা, যেটার জন্য আমি বসতে পারছি না। এবার ব্যথাটা এত বেড়েছে, এতটাই মানে যন্ত্রণা হচ্ছে যে আমি সহ্য করতে পারছি না। বাট গাইজ, আমি এত বড় বড় যন্ত্রণা সহ্য করেছি, এটা কি যন্ত্রণা, এটা তুমি সহ্য করে নেলারটা তো করে নিতেই পারবো। এটাই তো আমার খ্যাসিয়াত, ভিতরে পুরো যন্ত্রণা ভর্তি কিন্তু বাইরে একদম চকচকে পরিষ্কার স্মাইলি ফেস, যেটা দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এত যন্ত্রণার মধ্য দিয়ে আমি এত সুন্দর নেল আর্ট করে ফেললাম। ওর নাকি শরীর খারাপ, শরীর অসুস্থ, আবার নেল পেন্ট করছে, এক্সটেনশন করছে। আর এটাই তো আমার স্পেশালিটি। যন্ত্রণা থাকা সত্ত্বেও কিন্তু আমি সমস্ত চকচকে ঝকঝকে কাজগুলো আগে করি, আগে দেখাই। আসলে কি বলো তো গাইজ, আমি তোমাদেরকে একটু মোটিভেট করছি আর কি। তোমাদের মনের মধ্যে যতই কষ্ট, যতই যন্ত্রণা, যতই বেদনা থাকুক না কেন, বাট লোককে দেখাতে যেও না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যত পারবে ঘরের দরজা বন্ধ করে কাঁদো, আর দরজাটা খুলেই কিন্তু মুখটা যেন তোমার হাসি হাসি থাকে। তো সেটাই অনুসরণ করছি আর করব আগামীকালও। তাই কখনোই কিন্তু কারোর বাইরের দিকটা, বাহ্যিক দিকটা দেখে তার ভিতরের দিকটা কিন্তু বিচার করা একদমই উচিত নয়। এটা থেকে কিন্তু এটাই হচ্ছে শিক্ষা। আর তোমরা একটু প্লিজ আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, ভগবানের কাছে, গডের কাছে প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। জানি না এই কদিন হলো আমার একটার পর একটা অঘটন লেগেই আছে, এবং শারীরিকভাবে এতটাই অসুস্থ, কোনো কাজে মন লাগছে না। সেই জন্য দেখো এতদিন হয়ে গেল একটাও ভালো ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি। আমার এনার্জি যেন কোনো একটা জায়গায় খুবই লুজ হয়ে গেছে। আমি মানে শারীরিক দিক থেকে একদম, আমি মেন্টাল দিক থেকে, শারীরিক দিক থেকে যেন একটা কেমন ক্ল্যামজি ভাব, মানে একদম যেন কোনো এনার্জি নেই। কি জানি, তোমরা প্লিজ দোয়া করো। মানে কেউ কিছু করেছে না কি বলো তো আমাকে, জাদু টাদু? নজরে নজরে আমার শরীরটা একদম শেষ হয়ে গেল গো। আমার এমনে ব্যথা করে, অমনে ব্যথা করে। বাই দ্য ওয়ে, this is my final look. Yes, summer special একদম সিম্পল নেল এক্সটেনশন, নেল আর্ট টু জেড তোমাদেরকে কিন্তু আজকে এই ভিডিওটাতে আমি দেখালাম। সঙ্গে কিন্তু অনেকটা মোটিভেশনাল স্পিচও দিলাম। জানি তোমরা বলবে জ্ঞানদাতা, বাট জ্ঞান নয়, এটাই কিন্তু প্রত্যেকটা মানুষের সঙ্গে ঘটে, এবং এটাই কিন্তু সত্য, বাস্তব। যাই হোক, আমার এই নেল আর্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর যারা যারা শুধু ভিডিও দেখে ফোকটের ভিডিও দেখো, ফোকটের সমস্ত কথা ইনফরমেশান নিয়ে চুপটি করে বসে থাকো, গসিপ করো, তাদেরকে বলি প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইবটাও করে দাও না গো, একটু লাইকও করে দিও, একটু শেয়ারও করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা যারা আমাকে অনেক ভালোবাসো, আমার ভিডিওর অপেক্ষা করো, তাদেরকে একটা কথা বলছি, প্লিজ মন থেকে আমার জন্য একটু দোয়া করো, যাতে করে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো রিয়া চলে যাবার পর আমি ডিনারটা কমপ্লিট করব। আমি 8টা থেকে 8:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিই। ডিনারে রয়েছে দেখো এত রকমের ফ্রুটস, মেডিসিন, আর কি রয়েছে দেখো, চিয়া সিডস, তার সঙ্গে টক দই, কার্ড, সেটা ভালোভাবে মিক্সড করে অলরেডি আমি কিন্তু বিকালবেলার দিকে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর সেটাই আমি ডিনারে নেব। এটা কিন্তু খুবই খুবই একটা হাইড্রেট করার মতো এবং সলিড ফুড। এটা রমজান থেকে না আমার 3 কিলো ওয়েট বেড়ে গেছে গাইজ, আর সেই ওয়েটটা বাড়তে যত না সময় লেগেছে, কমতে তত সময় লাগছে। আর সাংঘাতিক টেনশানের মধ্যে এমনিতে আছি, আর কি বলবো তোমাদেরকে। সত্যি কথা বলতে গেলে কি গাইজ, আমার খেতে একদম ইচ্ছা করছে না। মানে যাই হোক করে আমি গালের মধ্যে, মুখের মধ্যে পড়ছি জাস্ট একটাই কারণ এগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমাকে হাই পাওয়ারের মেডিসিন নিতে হবে। আর মেডিসিনগুলো হাই পাওয়ার না যদি খাই না, মানে ডিনারটা না করে খেলে কিন্তু মাথাটা ঘুরবে, সেই জন্য
তো যাই হোক, আমি মেডিসিনটা নিয়ে নিলাম। আর তোমরা সবাই একটু আমার জন্য দোয়া করো প্লিজ, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে তোমাদের সামনে অনেক অনেক ভিডিও দিতে পারি। টাটা, বাই বাই, টেক কেয়ার।